আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি ফারিহা। আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়। আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে শিশু অধিকার ও নিরাপত্তা। একজন শিশু হিসেবে, তুমি যেহেতু একজন শিশু হিসেবে তোমার কি কি অধিকার রয়েছে, তোমার অধিকারগুলো সম্পর্কে আর কি এখানে তোমাকে সচেতন করা হয়েছে। তো চলো আমরা অধ্যায়টি শুরু করি। তো প্রথমেই যদি দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ইহান ও নুসাফা যে যে সুযোগ সুবিধা পায় তা বলছে। এখন ইহান হচ্ছে এখানে একজন ছেলে এবং নুসাফা হচ্ছে একজন মেয়ে। তারা দুইজনে মিলে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করে সে সম্পর্কে তারা কথা বলছে। দেখো, প্রথমেই তারা বলছে যে আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। তারা দুইজনে পড়াশোনা করে, ছেলে হোক মেয়ে হোক সমস্যা নেই, তারা দুইজনেই বিদ্যালয়ে পড়াশোনা করে। আমরা সময় মতো খেলাধুলা করি এবং বিশ্রাম নিই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তো মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তো তারা যেরকম খেলাধুলা করে এবং পাশাপাশি বিশ্রামও নেয়। অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই। তুমি অসুস্থ হওয়ার পরে তোমার পরিবার তোমাকে চিকিৎসার জন্য যে সুযোগ সুবিধা দেবে এটা পাওয়া তোমার অধিকার। এরপরে রয়েছে আমরা দুজনে সবার কাছ থেকে স্নেহ ও আদর পাই, অর্থাৎ স্নেহ এবং ভালোবাসা পাওয়ার যে অধিকার। বাবা মা আমাদের নাম ইহান ও নুসাফা রেখেছেন, অর্থাৎ তোমার জন্মের পর তোমার পরিবার থেকে তুমি যে নাম পাবে, তোমাকে যে নাম দেয়া হবে, এই নাম পাওয়াটা তোমার অধিকার। পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই। তারা, তোমরা পরিবারের ছেলে হও বা মেয়ে হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখো। তো শিশু হিসেবে এই সকল সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা, আর এগুলোই তাদের অধিকার। অর্থাৎ তুমি শিশু হিসেবে তোমার যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার তোমার কথা, সেগুলোই হচ্ছে তোমার অধিকার। এরপর আসো, এখানে বলা হচ্ছে ইহান ও নুসাফার সুযোগ সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলো তালিকা তৈরি করি। তারা তো কি কি সুযোগ সুবিধা তারা তাদের পরিবার থেকে ভোগ করেছে সেগুলো তারা বলেছে, এবং এই যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নিয়ে আমাদেরকে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো দেখো, তোমাদের সুবিধার কথা বিবেচনা করে তোমাদের শেখানোর জন্য আমি এখানে ছকটি পূরণ করে রেখেছি। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আগের যেটা পড়েছো সেই পড়ার উপর ভিত্তি করে। তো এখানে বলা হচ্ছে ইহান এবং নুসাফার অধিকার যেগুলো আমরা পড়েছি আগের পৃষ্ঠাতে, সেখান থেকে বলা যায় যে নাম পাওয়ার অধিকার, ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার। তোমরা দেখেছো যে তারা জন্মের পর পরিবার থেকে নাম পেয়েছে ইহান ও নুসাফা। আমাদের সমাজে যেটা হতো একটা সময়, যে ছেলে এবং মেয়েদের মধ্যে কিন্তু বৈষম্য করা হতো। সেটা অনেক সময় দেখা যেত, মেয়ে হলে তাকে শিক্ষার সুযোগ দেওয়া হতো না, ছেলে হলে তাকে স্কুলে পাঠানো হতো। তারপর তোমার মনে করো যে ছেলেদের হয়তো খাবার দাবার বেশি দেওয়া হতো, মেয়েদেরকে বঞ্চিত করা হতো। তো সে সময়টা তো চলে গেছে, এখন সময় অনেকটাই পরিবর্তন হয়েছে। ছেলে এবং মেয়ে শিশু যেই হোক না কেন, এই অধিকারগুলো পাওয়া তার অধিকার, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবার দেখো, পৃথিবীর সকল দেশের শিশুদের কতগুলো অধিকার রয়েছে। শিশুদের প্রধান অধিকারগুলো সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, প্রথমেই হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর সকল শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে, সকল শিশু, পৃথিবীতে যত শিশু রয়েছে সকল শিশুদেরই এই অধিকারগুলো পাওয়ার অধিকার রয়েছে। এক নম্বরে আমরা বলতে পারি যে নাম পাওয়ার অধিকার। সে যখন জন্ম নিবে, পরিবার তাকে একটা নাম দেবে, এই নাম পাওয়াটা তার অধিকার। জন্ম নিবন্ধনের অধিকার, তোমরা স্কুলে ভর্তি হতেই গেলেই দেখবে যে তোমাদের কাছে জন্ম নিবন্ধন চাওয়া হয়, এবং এটা কিন্তু জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সুতরাং জন্ম নিবন্ধন পাওয়ার অধিকার। তারপরে রয়েছে শিক্ষার অধিকার, যেটা বললাম যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, শিক্ষার সুযোগ পাওয়াটা তোমার অধিকার। স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, তুমি তোমার পিতা মাতা, দাদু দাদি, নানু নানি বা পরিবারের অন্য সদস্যদের নিকট থেকে ভালোবাসা স্নেহ পাবে,
যেটা তোমার মানসিক বিকাশে সহায়তা করবে, এটা পাওয়া তোমার অধিকার। পুষ্টি ও চিকিৎসার অধিকার, তোমার পরিবার তোমার জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করবে এবং তুমি অসুস্থ হলে তোমাকে চিকিৎসা সেবার সুযোগ দিবে, এটা পাওয়াও তোমার অধিকার। মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, তুমি মেয়ে বলে তোমাকে বঞ্চিত করা হবে বা ছেলে বলে তুমি বেশি অগ্রাধিকার পাবে, এটা কিন্তু এখানে হবে না। মেয়ে এবং ছেলে শিশু যেই হোক না কেন তাদের সমান সুযোগ সুবিধা দিতে হবে। খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি খেলাধুলার সুযোগ পাবে, তোমার মানসিক এবং শারীরিক বিকাশের জন্য তোমাকে বিশ্রামের সুযোগ দেওয়া হবে, তোমার বিনোদনের ব্যবস্থা করা হবে, এগুলো পাওয়াও তোমার অধিকার। নিরাপত্তা লাভের অধিকার, অবশ্যই আমাদের প্রত্যেকেরই জীবনে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, সুতরাং নিরাপত্তা লাভ করাটা এটাও তোমার অধিকার। কথা বলার অধিকার, তুমি নিজের মতামত নিজের মতো করে প্রকাশ করতে পারবে, তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি সেটা বলতে পারো, এটা তোমার অধিকার। তো এখানে বলা হচ্ছে যে শিশুদের সুন্দর ও সুষ্ঠুভাবে বা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এই অধিকারগুলো পূরণ হওয়া কিন্তু খুবই প্রয়োজন। আচ্ছা, এরপরেই আসো, দেখো শিশু হিসেবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। তুমি তো একজন শিশু, তুমি তোমার বাসায় কি কি অধিকার ভোগ করো সেটা তুমি এখানে লিখবে। যেমন নাম পাওয়ার অধিকার, তারপরে স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, কথা বলার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার। যেহেতু বিষয়গুলো আমি পূর্বেই আলোচনা করেছি তাই এটা সম্পর্কে আর বললাম না, আগে যেগুলো পড়েছো সেগুলোই। এবং তোমাদের কাছে এটা তোমাদের একটা পড়া বা হোম টাস্ক হিসেবে তোমরা নিতে পারো, সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরেই আসো যে শিশু হিসেবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। এত সময় তোমরা দেখেছো যে শিশু হিসেবে তুমি পরিবার থেকে কি কি সুযোগ সুবিধা ভোগ করো, আর এখন দেখবে যে একজন শিশু হিসেবে তুমি যখন বিদ্যালয়ে গেছো সেই বিদ্যালয় থেকে তুমি কি কি অধিকার ভোগ করবে বা কি কি পাওয়ার অধিকার তোমার রয়েছে। প্রথমত, যেহেতু তুমি শিক্ষা প্রতিষ্ঠানে গেছো সুতরাং শিক্ষা লাভ করার অধিকার তোমার অবশ্যই রয়েছে। এরপর রয়েছে নিজের মত প্রকাশের অধিকার। তো তোমার শ্রেণীকক্ষে যখন তোমার শিক্ষক তোমাদেরকে পড়ান অথবা বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেন বা তোমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে পিকনিকে তোমরা কোথায় যেতে চাও অথবা তোমাদেরকে যে কোনো বিষয় সম্পর্কে মতামত জানতে চাওয়া হতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারো। এই মত প্রকাশ করতে পারাটাও কিন্তু তোমার অধিকার। স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, তুমি তোমার স্কুলে যাবে, তোমার শিক্ষক শিক্ষিকা তোমাকে আদর করবেন, স্নেহ করবেন, শাসন করবেন, তো এটাও তোমার অধিকারের মধ্যেই পড়ে। নিরাপত্তা লাভের অধিকার, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছ, আমরা দেখা যাচ্ছে পরিবারে বাবা মায়ের পরে যদি সব থেকে আমাদের নিরাপদ কোনো আশ্রয় থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন। তো এই শিক্ষাঙ্গনে তোমার নিরাপত্তা লাভ করাটা এটাও কিন্তু তোমার অধিকার। খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার, এই যে ক্লাস করো, ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তোমাকে একটু টিফিন দেওয়া হয়, তাই না, তোমাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়। স্কুলে আমাদের কি থাকে, প্লেগ্রাউন্ড থাকে, অর্থাৎ খেলার মাঠ থাকে। তারপরে অনেক স্কুলে তো ছোট বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা করা থাকে, তাহলে তোমরা সেখানে খেলাধুলা করতে পারো। এগুলো তোমাদের খেলাধুলা, বিনোদন এবং বিশ্রামের সুযোগ করে দেয়। তো এই জিনিসগুলোও কিন্তু তোমার অধিকার। ছেলে ও মেয়ের সমান সুযোগ পাওয়ার অধিকার, তো দেখা যাচ্ছে ওই যে বললাম যে একটা সময় ছেলে এবং মেয়েদের মধ্যে ভীষণ রকমের বৈষম্য তৈরি করা হতো। দেখা যাচ্ছে যে তোমার ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ক্ষেত্রে হয়তো বলে দেওয়া হলো যে শুধু ছেলেরাই ক্যাপ্টেন হতে পারবে, মেয়েরা হতে পারবে না, কিন্তু এমনটা কি হবে না, ছেলে এবং মেয়েদেরকে সমানভাবে সুযোগ দিতে হবে। এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের স্কুলে যদি কোনো কুইজ প্রতিযোগিতা হয় বা ডিবেট প্রতিযোগিতা হয় বা কোনো কম্পিটিশন থাকে অথবা কোনো সুযোগ সুবিধা লাভের ক্ষেত্র থাকে, সেক্ষেত্রে ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনটা কিন্তু হবে না। ছেলে এবং মেয়ের জন্য সমান সুযোগ বা সুবিধা পাওয়ার যে ক্ষেত্র সেটা তৈরি করতে হবে, এবং এটা তোমার প্রতি কেউ কোনো দয়া করছে না, বরং এটা পাওয়াটা তোমার অধিকারের মধ্যে পড়ে। 2 নাম্বার পাঠে চলে এসেছি এবং এখানে বলা হচ্ছে শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা।
এখন তুমি শুধুমাত্র তোমার অধিকার সম্পর্কে সচেতন হলেই তো হবে না, বা আমরা যদি শুধু মুখেই বলি এই অধিকার সেই অধিকার, তাতেও কিন্তু কোনো কাজ হবে না। আমাদেরকে কি করতে হবে, সেই অধিকারগুলোকে অর্জন করতে হবে, তাই না? এখন এই অধিকারগুলো অর্জনের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তি এবং সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাকে এখানে দেখো বলা হচ্ছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখার পূর্বে আমাদেরকে আগে ছবিগুলো একটু পর্যবেক্ষণ করে নিতে হবে। দেখো ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা দেখো 1 নাম্বার ছবি, যেটা প্রথম ছবি। এখানে দেখা যাচ্ছে যে একজন শিশুকে একজন বাবা স্কুলে স্কুলে দিতে এসেছেন, ঠিক আছে, স্কুলে নিয়ে এসেছেন। 2 নাম্বারে যদি দেখো তাহলে দেখা যাচ্ছে যে মা এবং বাবা তার সন্তানদেরকে আদর করছেন, তাদের সাথে মজা করছেন, খেলা করছেন। 3 নাম্বার ছবিটা যদি একটু খেয়াল করো তাহলে এখানে দেখবা যে স্কুলের যে প্লেগ্রাউন্ড রয়েছে বা যে পার্কটা রয়েছে সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, বিনোদন করছে এবং মজা করছে। 4 নাম্বার ক্ষেত্র যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে একটা কমিউনিটি ক্লিনিক, যেখানে একজন স্বাস্থ্যকর্মী শিশুদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন, এবং দেখো নিয়ে এসেছেন কে, শিশুটাকে তার মা নিয়ে এসেছেন, ঠিক আছে। তো আমরা যদি 1 নম্বর ছবিটাতে একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে বলা হচ্ছে কি কোথায় গিয়েছেন। তো কোথায় গিয়েছেন, তো 1 নম্বর ছবিতে দেখো বিদ্যালয়ে গিয়েছেন। কে শিশুকে নিয়ে গিয়েছেন, শিশুর বাবা। এবং কেন নিয়ে গিয়েছেন, শিক্ষা লাভের জন্য। অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে তো আমরা শিক্ষা লাভের জন্যই যাই, সেটা হতে পারে পাঠ্যপুস্তকগত শিক্ষা অথবা ব্যবহারিক শিক্ষা, আমাদের আচার আচরণ, নৈতিক গুণাবলী কিভাবে অর্জিত হবে, সব কিছু সম্পর্কেই কিন্তু বিদ্যালয় আমাদেরকে শেখায়, একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দেয়। আচ্ছা, 2 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে, একটা পরিবারকে দেখা যাচ্ছে, তারা কি করছে, বাবা মা শিশুদেরকে আদর করছেন। এবার আসো 3 নম্বর ছবি, শিশুরা কি করছে, খেলা করছে। তো কোথায় খেলা করছে, বিদ্যালয়ের মাঠে। কে খেলার ব্যবস্থা করেছে, এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই খেলার ব্যবস্থা করেছেন। এরপরে 4 নম্বর ছবিটা যদি আমরা একটু দেখি, শিশুটাকে কি খাওয়ানো হচ্ছে, শিশুটাকে টিকা খাওয়ানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় টিকা নিয়েছো, তাই না? আমাদেরকে পোলিও খাওয়ানো হয়, টিকা দেয়া হয়। তারপরে বলা হচ্ছে কারা টিকা খাওয়াচ্ছেন, অবশ্যই স্বাস্থ্যকর্মী। এবং কোন স্থানে খাওয়ানো হচ্ছে, এখানে কিন্তু কমিউনিটি ক্লিনিকে খাওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকটা সচরাচর গ্রামের দিকে বেশি দেখা যায়, তবে আমাদের এই দিকে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ক্লাব বা অনেক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আয়োজন করে কিন্তু এই টিকা, তারপরে পোলিও, এগুলো কিন্তু খাওয়ানো হয়। আচ্ছা, তারপরে আসো, এখানে বলা হচ্ছে নিচের অংশটুকু পড়ি। শিশু ইহান ও নুসাফার অধিকার পাওয়ার জন্য বাবা মা ও অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা ছকে লিখি। তো আমরা একটু রিডিংটা একটু পড়ে দেখি এখানে কি বলা হচ্ছে সোহরাব হোসেন ও সুবর্ণা আক্তারের এক ছেলে ও এক মেয়ে। তাহলে তোমরা একটু খেয়াল করো এখানে কার কার কথা বলা হচ্ছে, সোহরাব হোসেন আর হচ্ছে সুবর্ণা আক্তার। তাদের পরিবারে তাদের সন্তান সংখ্যা 2 জন, একজন ছেলে আর একজন মেয়ে। তারা জন্মের পরে ছেলের নাম ইহান এবং মেয়ের নাম নুসাফা রাখেন। তাহলে ছেলের নাম কি রেখেছেন, ইহান, আর মেয়ের নাম কি রেখেছেন, নুসাফা। মা বাবা ইহান ও নুসাফাকে শিশুকালে বাড়ির পাশের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে টিকা দেন। 5 বছর বয়সে ইহান ও নুসাফাকে বাবা মা ভর্তির জন্য স্কুলে নিয়ে যান। তাহলে দেখো বাবা মা তাদের জন্য কি করেছেন, তারা যখন শিশু ছিল তখন তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন, অর্থাৎ তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের স্বাস্থ্যের যত্ন নিয়েছেন। তখন যখন তাদের বয়স 5 বছর, তারা কিন্তু ছেলে মেয়ে বৈষম্য করেননি, তারা ইহান এবং নুসাফা উভয়কে কি করেছেন, স্কুলে ভর্তি করেছেন। স্কুলের শিক্ষক তাদেরকে ভর্তি করান এবং তাদেরকে ভর্তি করেছেন কে, স্কুলের শিক্ষক। স্কুলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করত। বাবা মা দুজনকে খুব আদর করেন। বাড়িতে তারা পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে ও ঘুমানোর সময় ঘুমায়। বাবা মা তাদের পুষ্টিকর খাবার দেন। একদিন ইহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে তাকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়, সে সুস্থ হয়। একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপরিচিত এক লোক তাদেরকে চকলেট দিতে চায়।
তারা নিতে চায় না। কিন্তু লোকটি আরও লোভ দেখায়। একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য বিষয়টি খেয়াল করেন। তিনি দ্রুত সেখানে আসেন। অপরিচিত লোকটি দৌড়ে পালিয়ে যায়। এখানে দেখো কয়েকটা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন তারা যখন জন্মের পরে পরিবার থেকে তাদেরকে নাম দেওয়া হয়েছে, তারা যখন অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, তাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়েছে, তাদের উভয়কে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে, স্কুলে ভর্তি করা হয়েছে, শিক্ষক তাদেরকে ভর্তি করিয়েছেন, স্কুলের মাঠে তারা খেলাধুলা করেছে। তারপরে তোমার যখন তারা বিপদে পড়েছিল বা অপরিচিত ব্যক্তি তাদেরকে প্ররোচিত করার চেষ্টা করেছে, তখন কিন্তু তারা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কে? পুলিশ। অর্থাৎ একজন শিশু হিসেবে পরিবার থেকে নাম পাওয়ার অধিকার, খেলাধুলা এবং বিনোদনের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, তারপরে তোমার শিক্ষা লাভের অধিকার, এরপরে রয়েছে আদর স্নেহ লাভের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার। এই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আসো এখানে কি বলা হচ্ছে দেখো। ফার্স্টেই বলা হচ্ছে যে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে এবং অধিকার। ফার্স্টে বলেছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কারা কারা ভূমিকা রাখে? অভিভাবক আর শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবক কি করে? ভর্তির জন্য স্কুলে নিয়ে যায়। আর শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কি করে? স্কুলে তারা ভর্তি করে নেন, দেন পড়াশোনা করান, তারপরে খেলাধুলার সুযোগ দেন। 2 নম্বরে যদি আমরা বলি চিকিৎসা, চিকিৎসার ক্ষেত্রে কারা কারা ভূমিকা রাখে? অভিভাবক আর হাসপাতাল। অভিভাবক কি করে? তোমাকে কি করবে? হাসপাতালে নিয়ে যাবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ কি করবে? তোমার রোগ নির্ণয় করবে এবং সে অনুযায়ী তোমাকে চিকিৎসা দিবে। 3 নম্বরে হচ্ছে পুষ্টি। পুষ্টির বিষয়টা আসলে কিন্তু বাবা মাই সরবরাহ করে থাকে, কারণ তোমার ভরণ পোষণ, তোমার খাবার দাবারের দায়িত্ব কিন্তু তোমার পিতামাতাই নেয়। ঠিক আছে, তারা তোমাকে পুষ্টিকর খাবার দেন। 4 নম্বরে যদি বলি নিরাপত্তা, তো আমাদের নিরাপত্তার জন্য কিন্তু আমাদের পুলিশ সদস্যরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাড়ির বাইরে শিশুর নিরাপত্তা দেয়, বাড়ির ভেতরে তো তোমার পিতামাতাই তোমার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কিন্তু তুমি যখন বাসার বাইরে থাকো, এই যে আমরা অবাধে চলাফেরা করতে পারি, যখন দেখি যে আশপাশে পুলিশ স্টেশন আছে, নিরিবিলি জায়গা হলে কিন্তু সেটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায়। তো এটা বলা যায় যে বাসার বাইরে যখন তুমি থাকো, তখন তোমার নিরাপত্তা প্রদানে অগ্রণী ভূমিকা কে পালন করে? পুলিশ সদস্যরা পালন করে। এরপরে দেখো খেলাধুলা ও বিনোদন ও বিশ্রাম। ঠিক আছে, এই ক্ষেত্রে কে কে ভূমিকা রাখে? তোমার পিতামাতা এবং শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল। বাবা মা কি করে? খেলার সময় খেলতে দেয়, বিশ্রামের সময় তোমাকে বিশ্রাম নিতে দেন। এই যে স্কুল থেকে যাওয়ার পরে তোমাকে খাবার দাবার দিয়ে বলবে নাও একটু ঘুমিয়ে পড়ো, একটু রেস্ট নাও, তুমি অনেক ক্লান্ত। বিকাল হলে তোমাকে কি বলবে? খেলতে আসো বা খেলে আসো, যাও। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কি করে? তোমাকে পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমার খেলাধুলা করারও কিন্তু তোমাকে সুযোগ করে দেয়। ঠিক আছে, তো আজকের যে পাঠ যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, এগুলো তোমরা রেগুলারে পড়াগুলো একটু রেগুলার করে ফেলবা। তাহলে কি হবে? পড়াশোনাটা কিন্তু মানে একটু শৃঙ্খলার মধ্যে না থাকলে কিন্তু পড়াশোনা সেভাবে হয় না। সুতরাং তোমাদেরকে প্রতিদিন যে পড়াটুকু দিব, তোমরা পড়াগুলো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করে ফেলবে। কেমন? আচ্ছা, তারপর আসো, শিশু হিসেবে আমাদের যে অধিকার আছে তা পাওয়ার জন্য মা বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা পালন করে। মা বাবা ও পরিবারের সদস্যদের ভূমিকাগুলো একটু যদি দেখি, ছেলে ও মেয়ের নাম রাখেন তারা, তারপরে বিদ্যালয়ে ভর্তি করেন তারা, পুষ্টি, পোশাক এবং চিকিৎসার ব্যবস্থা করেন কিন্তু তারা, তোমাকে খেলাধুলা এবং বিশ্রামের সুযোগ দেয় কিন্তু তোমার পিতামাতা, স্নেহ এবং ভালোবাসা দিয়ে তোমাদেরকে লালন পালন করেন, বকাঝকাও দেন মাঝে সাঝে যখন তোমরা দুষ্টামি করো, মত প্রকাশের সুযোগ দেওয়া, তোমাকে মত প্রকাশ করার সুযোগ দেয় যে তুমি কি চাও। দেখবা অনেক সময় মার্কেটে গেছো, বলো তো মামনি বা বলো তো আব্বু তোমার কোন জামাটা পছন্দ হয়েছে বা কোন জিনিসটা পছন্দ হয়েছে, তোমাকে কিন্তু মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয় বা বলা হয় তুমি কোন স্কুলে পড়তে চাও, কি করতে চাও। ঠিক আছে, তারপরে নিরাপত্তা দিয়ে নিজের কাছে রাখা, তোমার পিতামাতাই কিন্তু তোমার জন্য সব থেকে নিরাপদ আশ্রয়, তাই তো? ছেলে ও মেয়েকে সমান সুযোগ সুবিধা দেওয়া, এবং বর্তমান সময়ে পরিবারগুলো কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যেন পরিবারের ছেলে এবং মেয়ে শিশু সমানভাবে সুযোগ সুবিধা লাভ করে। এরপর আসো বিভিন্ন শিক্ষা মানে বিভিন্ন সংস্থার ভূমিকা বা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যদি আমরা এগুলো একটু দেখি।
প্রথমে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপরে রয়েছে পুলিশ বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠান কি করে? শিশুর নিরাপত্তা দেয়। স্কুলে আমরা যখন যাই, আমাদের বাচ্চাদেরকে দিয়ে আসি, ঠিক আছে, আমরা যখন তোমাদের মতো ছোট ভাই বোনগুলোকে স্কুলে দিয়ে আসি, তখন আমরা কিন্তু নিশ্চিন্তে থাকি যে কোথায় আছে, স্কুলে আছে। আবার যখন স্কুলের টাইম শেষ হয়ে যায় তখন আমরা তোমাদেরকে নিতে যাই। কারণ কি, যে স্কুলের টাইম শেষ, তো স্কুল কিন্তু তোমার নিরাপত্তা দেয়, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে। স্কুলে কিন্তু তুমি ব্যথা পেলে তোমার জন্য ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা থাকে। কোনো কোনো স্কুলে তো চিকিৎসকও থাকেন। ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধা দেওয়া হয় অবশ্যই। শিশু ভর্তির ব্যবস্থা করে, শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানই গ্রহণ করে। হাসপাতাল কি করে? তুমি গেলে তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। পুলিশ বাহিনী বাড়ি ও বিদ্যালয়ের বাইরে শিশুর নিরাপত্তা বিধান করে। ওই যে পুলিশের কথা তো আগেই বললাম। তো আজকের মতো তোমাদের পাঠ এই পর্যন্তই থাকবে। যতটুকু মানে এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে, ঠিক আছে, প্রথম থেকে এই পর্যন্ত। এখানে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো মার্ক করে রেখে দিয়েছি, তোমরা চেষ্টা করবে পয়েন্টগুলো খুব ভালোভাবে পড়ে এগুলোকে মুখস্থ করে ফেলার, ঠিক আছে। এটা হচ্ছে এই চ্যাপ্টারটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে করে তোমাদের মতো শিশুরা তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারো, জানতে পারো, বুঝতে পারো। আর একটা বিষয় হচ্ছে, এই ভিডিওটি দেখেছো, দেখার পরে এবার তুমি আরেকবার নিজে নিজে রিডিং পড়ো। রিডিং পড়ার পরে ভিডিওটি তুমি পুনরায় আরেকবার দেখো। এতে করে কি হবে, তোমার যে এই যে বিষয়টা বা কনসেপ্টটা, এটা কিন্তু আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার মাথায় গেঁথে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইল। পরের অংশটুকু আমরা পরের ক্লাসে দেখব। ধন্যবাদ।